হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ভেক্টর প্রোডাক্টের সেকেন্ড পার্ট। অ্যাকচুয়ালি অনুশীলনীটার নাম দেওয়া হয়েছে প্রোডাক্ট অফ টু ভেক্টরস, অর্থাৎ দুটি ভেক্টরের গুণ। কিন্তু দুটি ভেক্টরের গুণ বলেছে, আমরা দুটি ভেক্টরের গুণ সংক্রান্ত যা যা তথ্য সব কিছু আমরা 2A এক্সারসাইজের যে থিওরি আছে তাতে সব শিখে নিয়েছি আমরা। এখন এর পার্ট 2তে যেটা বলেছে অ্যাকচুয়ালি সেটা তিনটে ভেক্টরের গুণের কথা বলা হয়েছে। এখানে অনুশীলনীর নাম দেওয়া হয়েছে দুটি ভেক্টরের গুণ, কিন্তু অনুশীলনীতে সেকেন্ড পার্টে দেওয়া আছে তিনটি ভেক্টরের গুণ। প্রোডাক্ট অফ থ্রি ভেক্টরস। আচ্ছা দেখো, তিনটি ভেক্টরের গুণ কতভাবে করা যায়। প্রথমত আমরা এটা করতে পারি যে এ ডট বি এর সঙ্গে সি ভেক্টর এইখানটায় এইভাবে রাখলাম, এইটা আর এইটার মাঝখানে কোনো চিহ্ন দিলাম না। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে এইটা একটা স্কেলার রাশি, কারণ এটা তো স্কেলার প্রোডাক্ট। তাহলে এইটা যদি স্কেলার রাশি হয়, সেই স্কেলার রাশি কেমন দেখতে হয়? স্কেলার মানে তো একটা সংখ্যা, মনে করো 5 একটা সংখ্যা। তার মানে এইটা একটা এই ধরনের সংখ্যা। যদি এদের কম্পোনেন্ট আকারে লেখা থাকতো, তাহলে কম্পোনেন্ট আকারে লিখে যদি ডট করতাম, নিশ্চয়ই এরকম একটা সংখ্যা পেতাম আমরা। তার সঙ্গে যদি আমরা সি ভেক্টরকে রাখি এবং এই সি ভেক্টরও যদি এরকম কম্পোনেন্ট আকারে লেখা থাকতো, ধরে নাও 2i প্লাস 7j মাইনাস 3k, এইরকম একটা ভেক্টর সি আছে, তখন 5কে ভেতরে গুণ করে দেবো। আচ্ছা, 5কে ভেতরে গুণ করে দিলে যেটা পাবো, মনে করো এই যে 10i প্লাস 35j মাইনাস 15k, তাহলে এটা তো একটা ভেক্টর পেলাম, তাই না? এটা একটা কি পেলাম? ভেক্টর পেলাম। অর্থাৎ একটা স্কেলারের সঙ্গে একটা ভেক্টরকে গুণ করা হচ্ছে। তো একটা স্কেলারের সঙ্গে যদি একটা ভেক্টরকে গুণ করা হয়, এটার তাৎপর্য কি? এই একটা স্কেলারের সঙ্গে একটা ভেক্টরকে গুণ করলে তার আইডেন্টিফিকেশনটা কি না, সেটা হচ্ছে এমন একটা ভেক্টর যে ভেক্টরটা কিনা সি ভেক্টরের প্যারালাল ভেক্টর। যে একটা ভেক্টরের যখন আমরা প্যারালাল ভেক্টর বের করতে যাই, তখন আমরা কি করি না, ওই ভেক্টরের সাথে আমরা একটা স্কেলার নাম্বারকে গুণ করে দিই। তাহলে একটা ভেক্টরের সাথে একটা স্কেলার নাম্বার গুণ করলে আমরা এইটা পাচ্ছি। তো এইটা হচ্ছে এর বিশ্লেষণ করলাম আমি, যে এইটার মানেটা কি। তাহলে এইটার মানে হচ্ছে সি ভেক্টরের প্যারালাল কোনো একটা ভেক্টর। বা তুমি এরকম লিখতে পারো যে বি ডট সি ইন্টু এ ভেক্টর, বা এরকম লিখতে পারো যে এ ডট সি ইন্টু বি ভেক্টর। এগুলো অ্যাকচুয়ালি প্রত্যেকটা একটা করে ভেক্টর। এটা হচ্ছে সি ভেক্টরের সমান্তরাল ভেক্টর, মানে কোলিনিয়ার সমরেখ। এটা হচ্ছে এ ভেক্টরের সমান্তরাল, মানে কোলিনিয়ার, আর এটা বি ভেক্টরের সঙ্গে কোলিনিয়ার। এটা গেল এক ধরনের গুণ, যেটা কিনা তিনটে ভেক্টরকে ব্যবহার করে গুণ করা হয়েছে। এইরকম তিনটে ভেক্টরকে ব্যবহার করে আরেকটা গুণ হয়, সেটা কেমন না, দেখো এ ভেক্টরকে এইরকম রাখলাম, ডট বি ক্রস সি, বা এরকম করলাম যে বি ডট সি ক্রস এ, বা এটা করলাম যে সি ডট এ ক্রস বি। দেখো এই যে প্রত্যেকটা আমি লিখেছি, এটা কি, খুব মন দিয়ে শোনো। আচ্ছা দেখো, এইটা কিন্তু একটা ভেক্টর, এ ভেক্টর। আচ্ছা, বি ক্রস সি, এটা তো হচ্ছে ভেক্টর প্রোডাক্ট অফ বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর। ভেক্টর প্রোডাক্ট এই কথাটার মধ্যেই তো বলে দেওয়া হলো
যে এইটা পুরোটা মিলে করে একটা ভেক্টর। তাহলে দেখো এটাও একটা ভেক্টর আর এটাও একটা ভেক্টর। তাহলে এই দুটোর এই যে প্রোডাক্টটা করলাম, এটা কি প্রোডাক্ট? এটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট। তাহলে দুটো ভেক্টরের যখন স্কেলার প্রোডাক্ট করি তখন যে অ্যান্সারটা বেরোবে, এই অ্যান্সারটা কি হবে না স্কেলার নাম্বার হবে। তাহলে যেহেতু দুটি ভেক্টরকে আমরা এমন প্রোডাক্ট করলাম যাতে করে আমরা সেখান থেকে অ্যান্সারটা পেলাম স্কেলার নাম্বার, ওই জন্য এই ধরনের প্রোডাক্টকে বলা হয় স্কেলার প্রোডাক্ট অফ থ্রি ভেক্টরস। স্কেলার প্রোডাক্ট অফ থ্রি ভেক্টরস। এই যে দেখো এই দুটো ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করেছি, মানে এটা একটা ভেক্টর পেলাম আর এটা অলরেডি একটা ভেক্টর। তাহলে এদের যখন ডট করব যে উত্তরটা পাবো সেটা তো স্কেলার নাম্বার পাবো। তার জন্য এই ধরনের প্রোডাক্টকে বলা হয় স্কেলার প্রোডাক্ট অফ থ্রি ভেক্টরস। স্কেলার প্রোডাক্ট অফ থ্রি ভেক্টরস। তাহলে এটা গেল স্কেলার প্রোডাক্ট এবং এর অ্যান্সারটা আমরা স্কেলার নাম্বারে পাবো। আরেকটা কি 3 নম্বর যেটা বলা হচ্ছে যে আরেক ধরনেরও প্রোডাক্ট হয়। সেটা কেমন? মনে করো এই রকম এ ক্রস বি ক্রস সি। আগে বি ক্রস সি কে আমরা বি আর সি কে আগে ক্রস করব, তার অ্যান্সারের সঙ্গে আমরা এ ভেক্টরকে ক্রস করব। বা এটা হতে পারে যে মনে করো বি ক্রস সি ক্রস এ, বা এমন হতে পারে যে সি ক্রস এ ক্রস বি। দেখো এটা কি না, দেখো এই দুটোর ক্রস করেছি মানে এটা একটা ভেক্টর, আবার এটাও একটা ভেক্টর। এই ভেক্টর আর এই ভেক্টরের সঙ্গে যখন ক্রস করব অ্যান্সার পাবো সেটাও ভেক্টর। তার মানে এটার যে অ্যান্সার পাবো সেটা অ্যান্সারটা ভেক্টরে পাবো, উত্তরটা কিসে পাবো? ভেক্টরে উত্তরটা পাবো। যেহেতু এই প্রত্যেকটার অ্যান্সার আমরা ভেক্টরে পাচ্ছি, ওই জন্য একে বলা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, মানে তিনটে ভেক্টরের ভেক্টর গুণ। ভেক্টর প্রোডাক্ট অফ থ্রি ভেক্টরস, একে বলা হয় ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, একে বলা হয় স্কেলার ট্রিপল প্রোডাক্ট। আর এটা হচ্ছে এমনি গুণ, একটা স্কেলার নাম্বারের সঙ্গে একটা ভেক্টরের গুণ। এবং এইটা কি না এই ভেক্টরের প্যারালাল ভেক্টর, এই ভেক্টরের প্যারালাল ভেক্টর, এই ভেক্টরের প্যারালাল ভেক্টর। তো এখন দেখো এই যে জিনিসটা, এইটা আমরা আগে শিখে নিয়েছি যে একটা ভেক্টরের সমান্তরাল ভেক্টর কিভাবে নির্ণয় করা হয়। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট। কি শিখব? স্কেলার ট্রিপল প্রোডাক্ট। সেটা হচ্ছে এইটা স্কেলার ট্রিপল প্রোডাক্ট। তিনটে ভেক্টরকে নিয়ে আমরা স্কেলার গুণ করছি। আর এটা কি? এটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। এটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। এই যে জিনিসটা, এইটা কিন্তু আমাদের সিলেবাসে নেই, সেটা হায়ার এডুকেশনে আমরা শিখব। এটা এখন আমাদের সিলেবাসে নেই। ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আমরা হায়ার এডুকেশনে শিখব। এই যে চ্যাপ্টারটা এখন আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্টের উপর। তো দেখো স্কেলার ট্রিপল প্রোডাক্ট কি বলছে। ধরে নাও তিনটে আমরা ভেক্টর নিলাম, আমরা তিনটে ভেক্টর নিলাম। কি না এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর। দেখো এইটা মনে করো আমরা এ ভেক্টর নিলাম, এইটাকে মনে করো আমরা বি ভেক্টর নিলাম, বি ভেক্টর। আর একটা ভেক্টর আমরা নিলাম এইটা, এটা হচ্ছে মনে করো সি ভেক্টর। তাহলে যখন আমরা আচ্ছা এদের মধ্যেকার যে অ্যাঙ্গেল সেটাকে আমরা থিটা নাম দিলাম। যদি থিটা নাম দিই তাহলে কি হচ্ছে দেখো না বি ক্রস সি বের করো।
তো দেখো বি ক্রস সি করলে অবশ্যই হবে মড বি মড সি সাইন থিটা এন ক্যাপ, এইটা আসবে বি ক্রস সি ভেক্টরের মান। আচ্ছা, বি ক্রস সি ভেক্টরের যেটা আমরা মড পাবো, তাহলে বি ক্রস সি যদি এইটা হয় তাহলে তোমরা বলো বি ক্রস সি এর মড কত পাবো? মড অফ বি ক্রস সি এইটা পাবো কি না মড বি মড সি সাইন থিটা, মড বি মড সি সাইন থিটা পেলাম। এটা পেলাম আমরা বি ক্রস সি এর মান। এইবার আমরা মনে করলাম আচ্ছা এই বি ক্রস সি কোনটা না, এই যে বি আর সি এর উপর পারপেন্ডিকুলার একটা ভেক্টর হচ্ছে বি ক্রস সি এইটা। এইবার আমি আরেকটা ভেক্টর নেব যেটা কিনা হচ্ছে এ ভেক্টর। এ ভেক্টরটা মনে করো এই যে বি ক্রস সি, এই যে পারপেন্ডিকুলার যেটা নিয়েছি, এই যে পেনটা এইটা নিয়েছি আমরা বি ক্রস সি। এই বি ক্রস সি ভেক্টরের সঙ্গে এই যে এ ভেক্টরটা মনে করো এইটা হচ্ছে, এই পেনটা হচ্ছে এ ভেক্টর, তাহলে এটা এই অ্যাঙ্গেল করে আছে, এই যে অ্যাঙ্গেলটা করে আছে, এই পেন আর এই পেন এই দুটোর মধ্যেকার অ্যাঙ্গেল আমি ফাই ধরলাম। কি ধরলাম? যে এ ভেক্টর এবং বি ক্রস সি এদের মধ্যে কোণ হচ্ছে ফাই, অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। এবং সেইটা মনে করো আমরা নিলাম এই দিকে একটা এরকম ভেক্টর নিয়ে নিলাম। এই এটা তো 3D তো এমনিভাবে বোঝানো যাবে না, তো আমি এমনি একটা বোঝাতে চেষ্টা করছি তোমাদের। মনে করো এইরকম একটা ভেক্টর নিলাম যেটা হচ্ছে কিনা এ ভেক্টর। এই এ ভেক্টরটা এইভাবে আছে, এইভাবে অ্যাকচুয়ালি আছে। এইটা হচ্ছে এ ভেক্টর, এই পেনটা এইটা এ ভেক্টর, আর এইটা হচ্ছে বি ক্রস সি। এদের যে মধ্যেকার অ্যাঙ্গেল সেইটাই হচ্ছে আমাদের কি না ফাই। তো এবার দেখো এ ডট বি ক্রস সি করবো আমি। তো এ ডট বি ক্রস সি এর ফর্মুলা কি দেখো, মড এ মড বি ক্রস সি। দেখো এই দুটো ডট করবো, তাহলে মড অফ এইটা ইন্টু মড অফ এইটা ইন্টু, যেহেতু ডট প্রোডাক্ট করছি মানে কস থিটা, এখানে থিটার জায়গায় কি আছে ফাই, তাহলে কস ফাই। আর দেখো এই বি ক্রস সির ভ্যালু তোমরা আগে বের করে রেখেছিলে, তাহলে এখানে বসিয়ে দিতে পারি আমি যে এ ভেক্টর এই বি ক্রস সি এর মড ভ্যালুর মান তোমরা বের করেছো কি না মড বি মড সি সাইন থিটা, এইটার মান হচ্ছে এইটা, আর এখানে আছে কস ফাই। তার মানে এই যে এ ডট বি ক্রস সি এইটার বিশ্লেষণ করলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মড এ মড বি মড সি সাইন থিটা কস ফাই। এইটা হচ্ছে এর ফর্মুলা, এইবার এই যে আমরা এ ডট বি ক্রস সি করলাম, এটাকে কি বলা হয় না, এইটাকে বলা হয় স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলা হয়। আচ্ছা একে কিভাবে প্রকাশ করা হয় না, একে প্রকাশ করা হয় এইভাবে এ বি সি, একে মুখে উচ্চারণ করা হয় বক্স অফ এ বি সি। কি বলা হয়? বক্স অফ এ বি সি। তার মানেই হচ্ছে এ ডট বি ক্রস সি, এই যে বক্স অফ এবিসি, এইটার মানে তোমাদেরকে আমি এক্ষুনি বললাম যে এইটার মানে হচ্ছে এ ডট বি ক্রস সি। এটা এইভাবে না বলে আমরা এভাবেও বলতে পারি কি না এ ক্রস বি
ডট সি, এটাও বলতে পারি। এটার মানেও বক্স অফ এবিসি। তো দেখো এইখানে তাহলে বুঝতে পেরেছো যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলা হয় এটাকে, এবং এটাকে এইটা দ্বারা প্রকাশ করানো হয়, আর এইটার বিশ্লেষণ করলে পাওয়া যাচ্ছে এইটা। তো এই গেল আমাদের স্কেলার ট্রিপল প্রোডাক্টের ব্যাপারে ছোট্ট একটা ডেফিনেশন। এরপর আমরা যেটা জানবো যে এই স্কেলার ট্রিপল প্রোডাক্ট যেটা তোমরা জানলে, এইটাকে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি। দেখো এর এর প্রপার্টিজগুলো কি কি প্রপার্টিজ। দেখো আমরা যদি এ বি সি বক্স অফ এবিসি নিই, তাহলে এক্ষুনি যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে এ ডট বি ক্রস সি, তাই না? আচ্ছা, এটাকে যদি আমরা এরকম লিখি, দেখো খুব মন দিয়ে শুনবে, খুব মন দিয়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু, এবং এখানে প্রচুর কনসেপচুয়াল কোশ্চেন আসে। কনসেপচুয়াল কোশ্চেন, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। ভেক্টর, এটা অঙ্কগুলো ছোট ছোট, কিন্তু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। তো দেখো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ ডট এই বি ক্রস সিকে আমি যদি সি ক্রস বি লিখতে চাই, তাহলে নিশ্চয়ই এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, অবশ্যই দিতে হবে। তাহলে মাইনাসটাকে বাইরে বের করে দাও, তাহলে হচ্ছে এ ডট সি ক্রস বি। একে কিভাবে লেখা হবে না, একে লেখা হবে বক্স অফ এ সি বি, পরপর লেখা হয়, পরপর এ সি বি পরপর লেখা হবে। এটা যেমন এ বি সি ছিল, আগে এ তারপর বি তারপর সি, এটা হচ্ছে এ সি বি। তো একটা জিনিস দেখো, এইটার সঙ্গে একে কম্পেয়ার করো, এইটার সঙ্গে একে কম্পেয়ার করো। কি করা হয়েছে দেখো, জাস্ট এই বি আর সি কে স্থান চেঞ্জ করা হয়েছে, দেখেছো? তাহলে একটা ঘর যদি তুমি এদিক ওদিক করো, তাহলে একটা মাইনাস চলে আসবে। আবার এই সি কে এর সঙ্গে যদি এদিক ওদিক করো, তাহলে আবার একটা মাইনাস চলে আসবে। তার মানে মাইনাসে মাইনাসে তখন প্লাস হয়ে যাবে। তখন কি হয়ে যাবে, আবার এইটাকে যদি আমি এরকম করি যে সি এ বি, এইভাবে এটা আবার প্লাস হয়ে যাবে। তো এইটাকে এইরকম আমি যদি বি সি এ করি, তাকেও এরকম ভাঙতে পারবো। তো একে আমরা বিশ্লেষণ করব তো এইভাবে। পরীক্ষার হলে এখান থেকে আমাকে ডাইরেক্ট এটা লিখতে হবে, এখান থেকে ডাইরেক্ট এটা লিখতে হবে, তাহলে কটা মাইনাস আসবে, কয়খানা প্লাস আসবে, এইটা বোঝা একটু টাফ ব্যাপার হয়ে যায়। তো ওই জন্য আমাদের এইভাবে দেখো জিনিসটা কি হবে না, দেখো আমি লিখলাম এ বি সি, কি ডিরেকশনে লিখেছি না, দেখো এই ডিরেকশনে লিখেছি, এই যে এ বি সি। তার মানে খুব মন দিয়ে শোনো, বক্স অফ এ বি সি এইটার ভ্যালু যা হবে, এ বি সি এইটার ভ্যালু যা হবে, দেখো এ থেকে শুরু না করে যদি বি থেকে শুরু করো, তাহলে বি সি এ হবে। তাহলে কি হবে, বি সি এ। আবার তুমি যদি শুরু করো সি থেকে, তাহলে কি হবে না, সি এ বি, এইটার বক্স। কিন্তু যদি তুমি একটু চেঞ্জ করে দাও, তুমি ধরো লিখলে এ সি বি, তার মানে কি আসছে, তুমি এবিসি দিয়ে সমান চিহ্ন দিয়ে এটা লিখতে চাও, তাহলে কি হচ্ছে দেখো মন দিয়ে শোনো, এটা ছিল এ বি সি, এ বি সি এই ডিরেকশনে, এখানে কি আছে এ সি বি, দেখো এ সি বি উল্টো ডিরেকশনে চলে গেছে। তোমার লেখা ছিল যে ডিরেকশনে, তুমি তার উল্টো ডিরেকশনে গেছো, তাহলে যেহেতু উল্টো ডিরেকশনে গেছো, তার মানে একটা মাইনাস, তার মানে একটা মাইনাস হয়ে গেল। যেহেতু এ বি সি থাকার কথা, তোমার কি আছে, এই বি সিটা না থাকি সি বি আছে, তার জন্য এটা হচ্ছে একটা মাইনাস হয়ে যাবে। এরপরে দেখো, তোমার যদি এইটা এরকম লেখো যে ধরো সি এ বি লিখতে চাও, সি এ বি, সি এ বি লিখতে চাও,
তাহলে কি হচ্ছে খুব মন দিয়ে শোনো, এটা দেখো সি এ বি লিখেছি, আমার লেখা ছিল এ বি সি, আমি লিখেছি সি এ বি, ডিরেকশন কিন্তু সেম আছে, ডিরেকশনটা কিন্তু আমাদের সেম আছে, যে এ বি সি লিখেছিলাম সেটাকে আমি সি এ বি লিখেছি, যেহেতু ডিরেকশন সেম আছে তার মানে সাইন চেঞ্জ হবে না। এই কারণে আমি বলছিলাম এই দুটোর মধ্যে স্থান চেঞ্জ করলে এখানে চলে এলো মাইনাস, আবার এটাকে যখন আবার এই দুটোর মধ্যে চেঞ্জ করব তখন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আরও যদি আবার দুটোর সঙ্গে চেঞ্জ করো তখন আবার একটা মাইনাস। দেখো সিএবি এখানে আগেও ছিল সিএবি, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে একটা বক্স প্রোডাক্টকে কিভাবে এরকমভাবে এলোমেলো করা হয়। তো এই জায়গাতে আমরা যদি এভাবে চিন্তা ভাবনা করি, দেখো বক্স অফ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমি লিখলাম বক্স অফ আই জে কে, এইটার আমি বক্স করব। তো দেখো আই ডট জে ক্রস কে, এইটা লিখব। তো এবারে দেখো জে ক্রস কে মানে কি, দেখো আই জে কে, তোমাদের এটা বলেছিলাম আমি, এই ডিরেকশনে যাও। আমাকে জে ক্রস কে মানে কি হয়, দেখো জে ক্রস কে মানে কিন্তু আই, জে ক্রস কে মানে আই, কেন এই সেম ডিরেকশনে গেছে, তাহলে এইটার জায়গায় আমি লিখতে পারি, এইটার জায়গায় লিখতে পারি আই। আচ্ছা আই ডট আই মানে কি হয় না মড আই তার স্কোয়ার, কি হয় মড আই তার স্কোয়ার। আচ্ছা মড আই স্কোয়ার মানে কত, আই তো একটা ইউনিট ভেক্টর, তাহলে ইউনিট ভেক্টরের মড ভ্যালুর মান 1 হয়, তাহলে এটা হয়ে গেল 1, তাহলে মড অফ আই জে কে এটার ভ্যালু হচ্ছে 1। ঠিক তেমনি যদি এমনি লিখি মড অফ জে কে আই, এটার ভ্যালু 1। আবার যদি লিখি যে কে আই জে, তাহলে এটার ভ্যালু 1। কিন্তু আমি যদি এরকম লিখি যে মড অফ আই কে জে, এটার ভ্যালু কিন্তু -1, হয় কেন, দেখো একে আগে বিশ্লেষণ করো, প্রথমে বিশ্লেষণ করে দেখাবো, তারপর কিভাবে মনে রাখবো তার কায়দাটা দেখাবো। দেখো এটা হচ্ছে আই ডট কে ক্রস জে, তাহলে দেখো আই ডট এখানে লিখে দাও আই জে কে, ডিরেকশন কোনটা না এই ডিরেকশনে গেছে। এবার দেখো কে ক্রস জে মানে কি, আচ্ছা কে ক্রস জে দেখো উল্টো দিকে গেছে, আমরা যাচ্ছিলাম আই জে কে এইভাবে, এটা গেছে কে ক্রস জে, কে থেকে জের দিকে গেছে, তাহলে দেখো কে থেকে জের দিকে যাওয়া মানে এটা মাইনাস আই হবে, তাহলে দেখো এটা কি হয়ে গেল, এইটার জায়গায় হয়ে গেল মাইনাস অফ আই, তাহলে এটা কি হয়ে গেল মাইনাস অফ মড আই তার স্কোয়ার, তার মানে মাইনাস। এটা গেল এর বিশ্লেষণ করে তার কিভাবে -1 হচ্ছে বা এগুলো কি করে 1 হচ্ছে, এটা বিশ্লেষণ করা হলো। কিন্তু আমরা মনে রাখবো কিভাবে, আমরা তো এইগুলো তো অঙ্কতে ব্যবহার করা হবে, প্রচুর জায়গায় ব্যবহার করা হবে এগুলো অঙ্কতে, ওই জন্য আমি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলে লিখে রেখেছি। তো এগুলোকে মনে রাখার কায়দাটা দেখো, আমাকে এখানে কিছু কোশ্চেন ধরো দেওয়া আছে, যে কে আই বক্স অফ কে জে আই বক্স অফ আই জে কে বক্স অফ, এবার দেওয়া আছে বক্স অফ আই কে জে, এইরকম মনে করো দেওয়া আছে, আরও দেওয়া যায়, আমি এই কটা বলে দিলে তোমরা বুঝতে পেরে যাবে।
তো আমরা কি করব, এদের বক্সের মান 1 হবে অথবা -1 হবে। তো মন দিয়ে দেখো, আই জে কে আমরা এই ডিরেকশনে লিখেছি, এই ডিরেকশনে আমরা লিখে দিলাম। এরপর খুব মন দিয়ে শোনো, জে কে আই, দেখো জে কে আই ডিরেকশন সেম আছে, যে ডিরেকশনে লিখেছিলাম সেই ডিরেকশনে এটা আছে, তার মানে এর ভ্যালু 1। কে জে আই, দেখো কে জে আই যে ডিরেকশনে লিখেছিলাম তার উল্টো ডিরেকশনে গেছি, এর মান -1, উল্টো ডিরেকশনে গেলেই -1। আবার দেখো আই জে কে, তাহলে দেখো আই জে কে সেম ডিরেকশনে আছে, তাহলে এর মান 1। আই কে জে, দেখো আই কে জে উল্টো ডিরেকশনে গেছি, তার মানে এর মান -1। তাহলে এদের কার মান 1 কার মান -1 সেটা বিশ্লেষণ করেও বললাম, আবার শর্টকাটভাবে কিভাবে মনে রাখতে হবে সেটাও বলে দিলাম। নিশ্চয়ই তোমরা পারবে বলে মনে হয়। তো এরপর দেখো এগুলোর জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি। এই যে বক্স প্রোডাক্ট, এটাকে বক্স প্রোডাক্টও বলা হয়, কারণ আমরা একে ডিনোট করি যেভাবে, সেইটা তোমরা বক্স প্রোডাক্ট হিসাবে ডিনোট করা হচ্ছে বক্স দিয়ে, ওই কারণে এর নাম বক্স প্রোডাক্টও বলা হয়। একে স্কেলার প্রোডাক্ট বা স্কেলার ট্রিপল প্রোডাক্ট বা বক্স প্রোডাক্ট এরকম বলা হয়। তো দেখো এইটাকে আমরা জিওমেট্রিক্যালি কিভাবে আমরা একে রিপ্রেজেন্ট করব। এর জিওমেট্রিক্যাল, যেমন ধরো এ ক্রস বি মানে কি, তার জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এ আর বি ভেক্টর উভয় ভেক্টর মিলে যে সমতল তৈরি হচ্ছে সেই সমতলের উপর লম্ব ভেক্টর হচ্ছে এ ক্রস বি। এ ক্রস বিটা কি না, এ আর বি ভেক্টরের রিলেটেড যে সমতল হয়েছে সেই সমতলের উপর লম্ব ভেক্টর হচ্ছে এ ক্রস বি। ঠিক তেমনি আমাদের এখানে বক্স অফ এবিসি এর জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে, ধরো একটা আয়তঘনক নেওয়া হলো, আয়তঘনক না হলো দিয়ে মনে করো তাদের আমি নাম দিলাম ধরো এখান থেকে শুরু করলাম ও এ বি সি, এটাকে সি নাম দিলাম। তারপরে এদিকে নাম দেওয়া হয়েছে ডি এফ জি, এরকম নাম দেওয়া হয়েছে। ওকে, তো দেখো খুব মন দিয়ে শুনবে, এই যে ওটা হচ্ছে অরিজিন, এই ও থেকে এই দিকে যে ভেক্টরটা আছে যদি এটা এ ভেক্টর হয়, আর বির দিকে এটা যদি বি ভেক্টর হয়, আর সির দিকে এটা যদি সি ভেক্টর হয়, তার মানে এই যে বক্স অফ এ বি সি করলাম, এইটা হচ্ছে এর আয়তন, আয়তঘনকের বা সমকোণী চৌপলের আয়তন, যার কিনা ইনিশিয়াল পয়েন্ট যদি একই থাকে, এরকম পাশাপাশি তিনটে বাহু, তাদের লাইন ভেক্টরটা যদি এ বি সি হয়, তবে তাদের বক্স করলে যেটা হবে সেটা হচ্ছে এই ভেক্টর, এই যে আয়তঘনকের আমাদের আয়তন। তাহলে এটা কি আয়তঘনকের বা সমকোণী চৌপলের আয়তন, আয়তঘনকের আয়তন হচ্ছে এটা এ, বক্স অফ এ বি সি। তো
তো এটা হচ্ছে এর জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। এটা তোমরা মনে রাখবে, কারণ এই সম্পর্কে অঙ্ক আছে আমাদের। এরকম বলা আছে যে আয়তঘনকের এরকম ভেক্টরগুলো বলা আছে, দিয়ে এই আয়তঘনকের আমাদের আয়তন বের করতে দিয়েছে, কিছুই না, জাস্ট এর আমরা বক্স করে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। এইবারে এটাকে আরও একভাবে আমরা লিখতে পারি যে মনে করো এইটা হচ্ছে এইটা এটা মনে করো ও এ বি সি, এইটা হচ্ছে এ ভেক্টর, এইটা হচ্ছে বি ভেক্টর, আর এইটা মনে করো হচ্ছে সি ভেক্টর। তাহলে দেখো এটা একটা সমকোণী চৌপল। খুব মন দিয়ে শোনো, এটা যদি একটা সমকোণী চৌপল হয়, এর ভূমি কোনটা? ভূমি হচ্ছে ও বি সি, এই যে ত্রিভুজটা, এইটা হচ্ছে তার ভূমি। তাহলে দেখো এই ত্রিভুজটা যদি তার ভূমি হয়, এই ত্রিভুজটা যদি তার ভূমি হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? না হাফ ইন্টু দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট। তাহলে কি হবে? না ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ মড অফ এ ক্রস বি। এটা হচ্ছে এই ভূমির ক্ষেত্রফল। এরপর দেখো যে এটা তো হচ্ছে চতুস্তলক, চতুস্তলক। তাহলে এই চতুস্তলকের আয়তনের ফর্মুলা কি? চতুস্তলকের আয়তনের ফর্মুলা কি? না চতুস্তলকের আয়তনের ফর্মুলা হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো দেখো ভূমির ক্ষেত্রফলটা আমরা পেয়েছি, আর এর উচ্চতা বলতে এই ভেক্টরটাকে বোঝানো হচ্ছে। তাহলে সরি 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, সরি 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে দেখো তাহলে কি হবে? 1/3, তাহলে এটা হচ্ছে সমকোণী চৌপলের সমকোণী চৌপল বলছি, চতুস্তলক। চতুস্তলকটির আয়তন সমান 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল, মানে হাফ ইন্টু মড অফ এ ক্রস বি, হাফ ইন্টু মড অফ এ ক্রস বি নয়, সরি এটা এ ক্রস বি নয়, বি ক্রস সি হবে। ভূমির ক্ষেত্রফল তো বি ক্রস সি, হাফ ইন্টু মড অফ বি ক্রস সি ইন্টু হাফ ইন্টু মড অফ বি ক্রস সি ইন্টু, মানে এখানে কোন ইন্টুর কথা বলা হচ্ছে? না ডট প্রোডাক্টের কথা বলা হচ্ছে। এখানে কোন ইন্টুর কথা বলা হচ্ছে? ডট প্রোডাক্ট। উচ্চতা বলতে এইটা হচ্ছে তোমার এ ভেক্টর, কিন্তু মড এ ভেক্টর বললে এর উচ্চতা বোঝায়। তাহলে মড অফ এ ভেক্টর, মানে তার পজিটিভ ভ্যালুটা না হবে, তো উচ্চতা তো নেগেটিভ হবে না, তার পজিটিভ ভ্যালু না হবে, ওই জন্য এটা হচ্ছে মড অফ এ ভেক্টর। তাহলে এইটার সঙ্গে এটা গুণ করে দেবো, তার মানে কি আসছে? 1/6 ইন্টু মড অফ এ ডট বি ক্রস সি, পুরোটার মড দিতে পারি আমরা, কারণ এইটার মড মানে যা, এর মড আলাদা করলে তার ভ্যালুও তাই। তাহলে কি আসলো এখানে? 1/6 ইন্টু মড অফ বক্স এ বি সি, এইটা মড অফ এ বি
সি। আচ্ছা, এইখানে এইটারও মড ভ্যালু নেওয়া হবে, বুঝেছো? এর যদি মাইনাসে উত্তর আসে আমরা কিন্তু প্লাসটা নেব, এর মড ভ্যালু, কারণ আয়তন তো নেগেটিভ হবে না। তো ঠিক আছে, তাহলে চতুস্তলকের আয়তন হচ্ছে এইটা। তাহলে বক্স প্রোডাক্ট দিয়ে আমরা দুটো জিনিস বের করতে পারি, একটা হচ্ছে আয়তঘনকের আয়তন বের করতে পারি, আর একটা কি না চতুস্তলকের আয়তন বের করতে পারি। তার ফর্মুলা হচ্ছে 1/6 ইন্টু ABC, যেখানে এ বি সি তিনটেরই কিন্তু ইনিশিয়াল পয়েন্ট, মানে তিনটার শুরু কিন্তু একই জায়গা থেকে হবে। এখানেও কিন্তু তিনটে ভেক্টরের শুরু একই জায়গা থেকে হবে। এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে তিনটের শুরু কিন্তু একই জায়গা থেকে হবে। এবার দেখো, আমাদের এরকম কোশ্চেন আসবে যে চারটি ভেক্টর দেওয়া থাকবে, যে চারটি ভেক্টর একই সমতলে অবস্থিত, মানে কোপ্ল্যানার, সমতলিক। চারটি ভেক্টর সমতলিক, এটা কি করে প্রমাণ করবে? মানে একই সমতলে অবস্থিত, সেটা কি করে প্রমাণ করবে? না, খুব মন দিয়ে শোনো। ধরো চারটে ভেক্টর দেওয়া আছে, বা চারটে বিন্দু একই সমতলে অবস্থিত হবে। চারটি বিন্দু একই সমতলে অবস্থিত হবে, সেটা কি করে প্রমাণ করব? না দেখো, খুব মন দিয়ে শোনো, চারটি বিন্দু একই সমতলে অবস্থিত কিন্তু নাও হতে পারে। যেমন দেখো, এই যে বি বিন্দু, আর এই যে ই বিন্দু, আর এই যে জি বিন্দু, এই তিনটেকে দিয়ে কিন্তু একটা সমতল আমরা করতে পারবো। কিন্তু যখনই এদের সঙ্গে যখন সি বিন্দুটা যোগ হয়ে যাবে, তখন কিন্তু এই যে দেখো বি ই জি সি, এটা মিলে কিন্তু একটা সমতল কোনোভাবেই হবে না। তিনটে পয়েন্ট দিয়ে একটা সমতল আমরা বানাতে পারি। তিনটে পয়েন্ট দিলে একটা ত্রিভুজ হবে, সেটা একটা সমতল হতে পারে। কিন্তু চারটে বিন্দু দিয়ে দিলে সেটা একই সমতলে হবে। যেমন ধরো, মনে করো দুটো পয়েন্ট, একটা এইটা পয়েন্ট, একটা এটা পয়েন্ট, দুটো পয়েন্ট দিয়ে একটা সরলরেখা হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তার মানে দুটো বিন্দু সমরেখ, এটা যে কোনো সময় হতে পারে যে দুটো বিন্দু সমরেখ। কিন্তু তিনটে বিন্দু সমরেখ এটা নাও হতে পারে। তিনটে বিন্দু যে একই রেখায় থাকবে তার গ্যারান্টি না থাকতে পারে। একটা বিন্দু এখানে, একটা বিন্দু এখানে, আর একটা বিন্দু মনে করো এখানে। আমরা যদি এই দুটোকে যোগ করি, তখন এটা কিন্তু এই রেখার বাইরে চলে গেল। আমরা যদি এই দুটোকে যোগ করি, এটা এই রেখার বাইরে চলে গেল। আমরা যদি এই দুটোকে যোগ করি, তখন এটা এই রেখার বাইরে চলে গেল। তাহলে তিনটে বিন্দু যে একই রেখায় থাকবে তার গ্যারান্টি নেই, কিন্তু দুটো বিন্দু একই রেখায় থাকবে তার গ্যারান্টি আছে। তাহলে দুটো বিন্দু একই রেখায় থাকবে, তিনটে বিন্দু একই রেখায় থাকবে তার গ্যারান্টি নেই। ওই জন্য কোশ্চেন আসে যে অমুক 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 বিন্দু তিনটি সমরেখ। তিনটে বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলো, বলো তিনটে বিন্দু সমরেখ, এটা প্রমাণ করো। ঠিক তেমনি তিনটে বিন্দু দিয়ে একটা সমতল হয়, কিন্তু চারটে বিন্দু যে একই সমতলে থাকবে তার গ্যারান্টি নেই। তিনটে বিন্দু দিয়ে একটা সমতল হবে, তিনটে বিন্দু যোগ করে দাও, একটা ত্রিভুজ হবে, সেই ত্রিভুজটাই হচ্ছে একটা সমতল। কিন্তু 4 নম্বর যে পয়েন্টটা ওই ত্রিভুজের উপর অবস্থিত হবে তার কথা নেই। এই যে তিনটে বিন্দু নিলাম, যে সমতলটা আমি পেলাম, আরেকটা বিন্দু হয়তো উপরে আছে, তাহলে তাকে এখানে যোগ করবে কি করে? যোগ করলে তো সেটা আলাদা জায়গায় চলে গেল, ওই ত্রিভুজের উপর তো অবস্থিত হলো না, কারণ এটা তো 3D প্ল্যান। 3D প্ল্যানে তো আমার চারটে বিন্দু যে কোনো জায়গায় নিতে পারি, 2D প্ল্যান তো নয়। তো যাই হোক, তাহলে তিনটে বিন্দু একই সমতলে থাকতে পারে, চারটে বিন্দু একই সমতলে থাকবে তার গ্যারান্টি নেই। সেইটা আমাকে বলা থাকলো চারটে বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে, বললো চারটে বিন্দু সমতলিক, এটা তোমরা প্রমাণ করো। তখন আমরা কি করব? মনে করো এ একটা বিন্দু দেওয়া আছে, বি আর একটা বিন্দু, সি আর একটা বিন্দু, ডি আর একটা বিন্দু। এই চারটে বিন্দুর আমাদের অবস্থান ভেক্টর দেওয়া আছে। আমরা কি করব? এ বিন্দু থেকে শুরু করব, এ বি বের করব, এ সি বের করব, আর এডি বের করব। দেখো প্রত্যেকটার ইনিশিয়াল পয়েন্ট কিন্তু সেম। যদি এই ধরো, তাহলে এইটা হচ্ছে এ বি, এটা মনে করো এ বি, এইটা এসি, এটা এ বি এসি এডি, তিনটে ভেক্টর পেলাম।
এই তিনটে ভেক্টর, মনে করো এই তিনটে ভেক্টর, এই তিনটে ভেক্টর দ্বারা যে আয়তঘনকটা আমরা তৈরি করেছি, এই আয়তঘনকের আয়তন যদি 0 হয়, তার মানে এই ওপরের তলটা পুরো এই তলের উপর পড়ে গেছে। যদি ওপরের তলটা এই তলের উপর পড়ে যায় তাহলে তার কোনো আয়তন নেই, তার মানে এর আয়তন 0। আর যদি আয়তন 0 হয় তবেই এই তলটা এই তলের উপর অবস্থিত হবে। আর এই ওপরের তলটা যদি এই তলের উপর অবস্থিত হয়ে যায়, তার মানে তারা সবাই একই তলে অবস্থিত। যদি এই ওপরের তলটা এই তলের উপর এসে পতিত হয়, তার মানে সমস্ত বিন্দু একই তলে আছে বলে প্রমাণিত হবে। তাহলে সেটা কখন সম্ভব? যদি এই আয়তঘনকটার উপরের তল একদম এই তলের উপর পতিত হয়। আর যদি ওপরের তলটা এই তলের উপর পতিত হয়ে যায়, তাহলে কিন্তু এর আয়তন 0 হবে। মনে করো এই বাড়িটা, এই যে রুমটা, এই রুমের যে উপরের তলটা যদি না থাকে, উপরের তলটা যদি উপরের তলটা যখন উপরে থাকবে, নিচের তলটা যখন নিচে থাকবে, তখন এই বাড়িটার একটা এই রুমের একটা আয়তন আছে। কিন্তু যদি উপরের তলটা এই মেঝেতে এসে পতিত হয়ে যায়, তার মানে এইটা কোনো আলাদা তল থাকলো না। আর যদি আলাদা তল না থাকে তবে এই রুমের কোনো আয়তন পাবো না, মানে আয়তন 0। আর যদি এই রুমের আয়তন 0 হয়, তার মানে এই তলটা এর উপর যদি পতিত হয়ে যায়, তার মানে এই তল দুটোতে যতগুলো পয়েন্ট আছে সমস্ত পয়েন্ট একই সমতলে অবস্থিত হবে। তার মানে একে সমতলিক দেখাতে গেলে আমার এবি, এসি, এডি এদের দ্বারা উৎপন্ন যে আয়তঘনক, সে আয়তঘনকের আয়তন আমাদের 0 হতে হবে। অর্থাৎ বক্স অফ এবি, এসি এবং এডি, এইটার মান কি হতে হবে? 0 হতে হবে। তবেই কিন্তু, যদি এটা 0 হয়, তবেই কিন্তু আমরা বলতে পারবো যে এ বি সি ডি বিন্দু চারটি একই সমতলে অবস্থিত। তবে আমরা বলতে পারবো যে এ বি সি ডি বিন্দু চারটি একই সমতলে অবস্থিত। তো এবারে দেখো, আমরা এতক্ষণ শিখলাম যে এই বক্স প্রোডাক্ট জিনিসটা কি, এবং বক্স প্রোডাক্টের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি, বক্স প্রোডাক্টের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন এবং তার বিশ্লেষণ থেকে আরও কিছু ফর্মুলাও আমরা টুকটাক শিখলাম। এখন আমরা জানব এই বক্স প্রোডাক্ট নির্ণয় করব কিভাবে। যদি এ বি সি তিনটে ভেক্টর যদি কম্পোনেন্ট আকারে দেওয়া থাকে, কম্পোনেন্ট আকারে যদি দেওয়া থাকে, তাহলে কম্পোনেন্ট আকার মানে ওই আই জে কে দিয়ে যদি দেওয়া থাকে, তবে তাদের বক্স প্রোডাক্ট কি করে নির্ণয় করা হবে। তো দেখো, আমি একটা যে কোনো এক্সাম্পল নিলাম। যে কোনো একটা এক্সাম্পল নিলাম। মনে করো এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর, তিনটে ভেক্টর নিলাম। একটা এক্সাম্পল নিয়ে নিই আমি। আগে ইন জেনারেল আগে একটা নিই। ইন জেনারেল একটা নিচ্ছি, ধরো আই A1i প্লাস A2j প্লাস A3k, আর এটা নিলাম B1i প্লাস B2j প্লাস B3k, আর সি ভেক্টরটা নিলাম C1i প্লাস C2j প্লাস C3k। এরকম তিনটে ভেক্টর আমি নিয়ে নিলাম। এইবার এই তিনটে ভেক্টরকে আমরা বক্স করব, এ বি সি, বক্স অফ এবিসি। কি করব? ডিটারমিনেন্ট দেব, যে যার কোএফিসিয়েন্টকে বসিয়ে দিব।
A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। যদি এটা এইরকম থাকে যে ধরো CAB বের করতে হবে, CAB, বা ধরো ACB বের করতে হবে, ধরো বক্স অফ ACB, বক্স অফ ACB আমাকে এটা বের করতে হবে। তাহলে ডিটারমিন্যান্ট আগে এ ভেক্টরের কম্পোনেন্টগুলো লিখে দাও, A1 A2 A3, তারপরে C আছে, সির কম্পোনেন্টগুলো লেখো, C1 C2 C3, তারপরে B আছে, বির কম্পোনেন্টগুলো লেখো, B1 B2 B3। ব্যাস, এর ডিটারমিন্যান্ট করলে যেটা হবে সেটাই এর অ্যান্সার। তাহলে এটা গেল ABC এর কি করে আমরা বক্স করব যদি কম্পোনেন্ট আকারে দেওয়া থাকে। একটা এক্সাম্পল নিয়ে তোমাদের আমি বলে দিই। মনে করো আমাকে A ভেক্টর দেওয়া আছে, এইটা একটা নিচ্ছি। মনে করো A ভেক্টর দেওয়া আছে I প্লাস J প্লাস K, I প্লাস J প্লাস K। আচ্ছা, B ভেক্টর দেওয়া আছে আমাদেরকে অনলি K দেওয়া আছে, B ভেক্টর হচ্ছে অনলি K। আর C ভেক্টর দেওয়া আছে, C ভেক্টর দেওয়া আছে 3I মাইনাস J প্লাস 2K, 3I মাইনাস জে প্লাস 2K। তো এবার দেখো যদি বক্স অফ ABC করি তাহলে কি আসবে, ডিটারমিন্যান্ট অফ 1 1 1, K এর মান কত, I J K, তাহলে I তে নেই, J তে নেই, K তে 1 আছে, আর এটা আছে 3 মাইনাস 1 2। ব্যাস, এর যা ভ্যালু হবে ওটাই এর বক্স প্রোডাক্ট। তোমরা অন্যভাবেও করতে পারো। এই যে যেটা বলেছে, ধরো এর ফর্মুলা কি, এই যে A B C এদের বক্স করলে কি হয় না, A ডট B ক্রস C। এইটা আগে তুমি B ক্রস C বের করো, আগে B ক্রস C করবে। B ক্রস C কেমন করবে না, আগে B ক্রস C বের করো। কেমন ভাবে না, I J K, এবারে B তে কে আছে না, শুধু K, তার মানে কি 0 0 1 0 0 1, আর C তে কে আছে না 3 মাইনাস 1 2 দিলে এখানে একটা অ্যান্সার পাবে। সেই অ্যান্সার যেটা পাবে ওটা একটা ভেক্টর, তার সঙ্গে A ভেক্টরকে মানে এইটাকে ডট করবে, একই অ্যান্সার বেরোবে, কোনো অসুবিধে নেই। তো এটা যেটা বেরোচ্ছে তোমার 1 ইন্টু মাইনাস 1 ইন্টু এইটা বাদ, তাহলে মাইনাস 1 আর মাইনাস 3, তার মানে প্লাস 4, তার মানে এর মান বেরিয়েছিল 4। দেখো এখানেও 4 বেরোবে। দেখো তোমার এখানে কি হচ্ছে না, মাইনাস 1 ইন্টু এইটাকে ধরে করছি আমরা, এইটা বাদ, তার মানে মাইনাস I মাইনাস 3J। এবারে এর সঙ্গে A কে ডট করো, তাহলে A ডট B ক্রস C ইকুয়াল টু এর মান কত না I প্লাস J প্লাস K ডট ডট এইটা ডট করলে কি হবে, এই মাইনাসটাকে ভেতরে গুণ করে দাও, তাহলে মাইনাসটাকে গুণ করে দিলে এটা হয়ে যাবে প্লাস, এটাও হয়ে যাবে প্লাস, তাহলে কি হবে I প্লাস 3J, I প্লাস 3J হয়েছে। এবার দেখো I আর I গুণ করলে 1, আর এই যে J 3 কে 3, তাহলে প্লাস 3 ইজ ইকুয়াল টু 4। দেখো একই বেরিয়েছে। তাহলে আমরা এভাবেও করতে পারি আর এভাবেও করতে পারি, তবে এইটা বেশি সুবিধা এটার থেকে। তো আমরা এইভাবেই করব, ডিটারমিন্যান্ট বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো এটা গেল আমাদের যদি কম্পোনেন্ট আকারে কোনো ভেক্টর দেওয়া থাকে তাহলে তার বক্স আমরা কিভাবে করব, সেটা আমরা শিখলাম। আচ্ছা, তাহলে আমরা যেটা শিখলাম খুব মন দিয়ে শোনো।
তিনটি ভেক্টরের কত ধরনের গুণ হয়, তার মধ্যে আমাদের সিলেবাসে কি আছে। এবারে তিনটি ভেক্টরের স্কেলার গুণ আছে, স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এই স্কেলার ট্রিপল প্রোডাক্টে আমাদের এই যে স্কেলার ট্রিপল প্রোডাক্টকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি এবং তার বিশ্লেষণ কিভাবে করা হয়, তার জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন কি, এতগুলো আমরা শিখলাম। এই বক্স এবিসি তাকে যদি এলোমেলো করা হয় তাহলে তার সাইন কিভাবে চেঞ্জ হচ্ছে, আইজে কে ইউনিট ভেক্টরগুলো আছে তার উপর বক্স প্রোডাক্টের প্রভাব কি, বক্স অফ আইজে কে কী হবে, বক্স অফ জে কে আই কী হবে, এগুলো সব আমরা জানলাম। আচ্ছা, তারপরে আমরা যেটা জানলাম যে এর অ্যাপ্লিকেশান অফ স্কেলার ট্রিপল প্রোডাক্ট। স্কেলার ট্রিপল প্রোডাক্টকে কোন কাজে ব্যবহার করা হয়, চতুস্তলকের আয়তন বের করতে কাজে লাগানো হয়, আর কি না আয়তঘনকের আয়তন বের করতে কাজে লাগানো হয়। আর তিনটি ভেক্টরের যেটা আমাদের স্কেলার গুণ ওই কম্পোনেন্ট আকারে দেওয়া থাকলে তাকে আমরা কিভাবে গুণ বের করব সেটা জানলাম। আর চারটে বিন্দু এক সমতলে থাকবে তার শর্ত জানলাম। চারটি বিন্দু এক সমতলে থাকবে বা তিনটি ভেক্টর এক সমতলে থাকবে, এটাও একই ব্যাপার। তিনটি ভেক্টর পেতে গেলে এই যে তিনটি ভেক্টর পেতে গেলে একটা, দুটো, তিনটে, চারটে পয়েন্ট। আমাকে যদি এরকম বলে যে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এই তিনটে ভেক্টর এক সমতলে থাকবে, প্রমাণ করো। তার মানে আরও ভালো হলো, শুধু এ বি সি এর বক্স করে দেবো তাহলে হয়ে যাবে। কিন্তু যদি সেটা না দেওয়া থাকে, এ বি সি ডি চারটে বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া থাকে, তখন আগে আমাকে এ বি বের করতে হবে। এ বি কী করে বের করবো, পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ, এটা বের করবো। ঠিক তেমনি এ সি এ ডি বের করবো, দিলে আমরা এ বি সি ভেক্টর পেয়ে গেলাম। এই এ বি সি ভেক্টরের তারপর প্রোডাক্ট করব, ওই বক্স প্রোডাক্ট দিলে সেইটার মান যদি 0 বেরোয় তখন ওরা এক সমতলে আছে। তাহলে এটা গেল আমাদের এই চ্যাপ্টারের যত থিওরি আছে সেটা আমরা জানলাম। এরপর যেগুলো অনুশীলনীতে যেগুলো কোশ্চেন আছে শুধুমাত্র সংক্ষিপ্ত উত্তরধর্মী আছে, মাত্র 14 দাগ পর্যন্ত কোশ্চেন আছে, 14 দাগ নম্বর 14, খুবই সোজা কোশ্চেন আছে। এখানে কোনো কোশ্চেনগুলো ঘুর প্যাঁচ কোশ্চেন নেই, হেভি সোজা কোশ্চেন আছে। অ্যাট ফার্স্ট তোমরা কি করবে, প্রথমে উদাহরণটা ভালো করে দেখো, উদাহরণটা দেখার পরে অনুশীলনীতে হাত দেবে। তবে আশা করি প্রত্যেকটা পেরে যাবে। উদাহরণ যদি সবগুলো বুঝতে পেরে যাও তাহলে এখানে একটা অঙ্ক আটকানোর কথা নয়, কারণ এখানে আছে 7টা কোশ্চেন আর অনুশীলনীতে আছে 14টা কোশ্চেন, ঠিক ডবল। তার মানে এখানে যা যা বলা আছে ওই রিলেটেড এখানে কোশ্চেন দেওয়া আছে, কোনো প্রবলেম হবে না বলে আশা করছি। তো করো তোমরা, তারপর আটকালে আমি আছি, তখন আমি করে দেবো, তোমরা যদি না পারো তখন ডাউট ক্লিয়ার করে দেবো। তো ঠিক আছে, তোমরা আর একটা কথা, এই চ্যাপ্টারটা যদি একবারে না বুঝতে পেরে থাকো 2-3 বার দেখবে। এই চ্যাপ্টার বলে কথা না, আমাদের কনসেপ্ট এখন তো হায়ার এডুকেশনের দিকে তোমরা এগোচ্ছ, কনসেপচুয়াল চ্যাপ্টার এগুলো একবারে বুঝতে পারবে না, এগুলো 2বার 3বার 4বার দেখতে হবে। তোমরা ভাবছো কেন না, ক্লাসে যখন পড়ানো হয় তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, ক্লাসে যখন তোমরা পড়তে আসো তখন কি করা হয় না, এক একটা কথা 4বার 5বার 6বার বলা হয়, তোমরা মুখে মুখে সেগুলো আমার সঙ্গে বলতে থাকো, তাহলে কি হয় না তোমাদের সেগুলো মাইন্ডে সেগুলো গাঁথা হয়ে যায়। কিন্তু ভিডিও ক্লাসে তো একই কথা 3-4 বার বললে ওটা লেন্দি হয়ে যাবে। ওই জন্য তোমরা এগুলোকে নিজে প্র্যাকটিস করো, ভালো করে প্রিভিউ করে 2বার 3বার করে দেখো, দেখবে প্রত্যেকটা জিনিস মনে থাকবে, একটা জিনিসও ভুল হবে না। আর ঠিক আছে, মন দিয়ে পড়াশুনো করো, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।